চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের উপ সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, ভোরে সিটি গেট এলাকায় কাভার্ড ভ্যান পিকআপে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপটি চট্টগ্রামের দিকে আসার পথে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। আহত হন আরও 4 জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও 1 জন মারা যান। নিহতদের মধ্যে 3 জনের নাম জানা গেছে। তারা হলেন কালা দাস, আকাশ দাস এবং অজিত দাস। তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ নিয়ে আসার জন্য। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করেছেন রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। সকাল থেকে সড়কের উখিয়ার কোটবাজার এলাকায় এই কর্মসূচি শুরু করেন তারা। আন্দোলনকারী শিক্ষকরা জানান, বিনা কারণে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত 1250 শিক্ষককে ছাঁটাই করা হয়। গত 3 মাস ধরে তারা বেকার পড়ে আছেন। চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। এর আগে একই দাবিতে শিক্ষকরা সড়ক অবরোধ করেছিলেন। তখন প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন। অনেক আশার পানি শোনাইছে, 1 মাস সময় নিছে, 15 দিন সময় নিছে, 1 সপ্তাহ সময় নিছে, কিন্তু আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয় না। এখন যদি আমাদেরকে আবার পুনর্বহাল না করা হয়, তাহলে আমরা অনশন কর্মসূচি পালন করে যাব। তাদের যদি চাকরি পুনর্বহাল না হয়, আমরা এই রাজপথ থেকে বাড়িতে যাব না। যে কোনো সময়ে বাংলাদেশে নতুন করে 50,000 রোহিঙ্গা ঢুকতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্স। রবিবার টাস্কফোর্সের এক সভায় রোহিঙ্গাদের জন্য তহবিল অপ্রতুলতার বিষয়টিও উঠে এসেছে। টাস্কফোর্স জানায়, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সাথে সংঘর্ষের কারণে জড়ো হওয়া রোহিঙ্গারা সীমান্ত অতিক্রম করছে। চলতি বছরে রোহিঙ্গাদের সহায়তায় জয়েন্ট রেসপন্স প্ল্যানের মাধ্যমে $95 কোটি চাহিদা থাকলেও এখন পর্যন্ত এর অর্ধেকের বেশি কিছু অর্থ সংগ্রহ হয়েছে। জরুরিভাবে বর্তমানে আরও $17 কোটি প্রয়োজন। তহবিল সংগ্রহের জন্য জাতিসংঘে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়। এদিকে রোহিঙ্গাদের দেশে ফেরাতে এই বছর 3টি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে, যার প্রথমটি 25 আগস্ট প্রথম রোহিঙ্গা অনুপ্রবেশের 8 বছরের দিন কক্সবাজারে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়ে তোলা প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। চলতি বছরে জানুয়ারিতে থেকে এ পর্যন্ত বিশ্বের 5টি দেশের 60টি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পেয়েছে সিআইসি। এছাড়াও প্রতিষ্ঠানটি 9টি দেশে 352টি পাসপোর্টের সন্ধান পেয়েছে, যা কিছু বাংলাদেশি টাকার বিনিময়ে অর্জন করেছেন। দেশে বসে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিআইসির গোয়েন্দারা 5টি দেশের সরেজমিনে পরিদর্শন করে। এই বিষয়ে অনুসন্ধান চলমান আছে। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা 346টি সম্পত্তির সন্ধান মিলেছে। এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের অনুকূলে আনতে এবং অর্থ পাচারের সাথে জড়িত ব্যক্তিদের সাজা নিশ্চিত করতে কাজ করছে সিআইসি। রবিবার এরা এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও সিআইসি মহাপরিচালক আহসান হাবিব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে এসব তথ্য দেন বলেও জানা গেছে। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে আজ। এই মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলার বিচার কাজ চলছে। আজ আসামিদের বিরুদ্ধে 3 জন সাক্ষ্য দেবেন। এদের মধ্যে 2 জন জুলাই শহীদদের পরিবারের সদস্য। এছাড়া একজন প্রত্যক্ষদর্শী। সকালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এর আগে চতুর্থ দিনের শুনানিতে আসামিদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে 4 জন, যার মধ্যে 2 জন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যোদ্ধা, 1 জন আশুলিয়ায় পুলিশের পিকআপে পোড়ানোর ঘটনায় শহীদ সজলের মা। সাক্ষীরা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের চৌধুরী মামুন সহ অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার দাবি করেন। আদালতে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন সাক্ষীদের জেরা করেন। ট্রাইব্যুনালে আরও খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদেক। সৈকত, সাক্ষ্য গ্রহণের সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে এই মুহূর্তে? যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, সেই মামলা আজকে 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে এবং আজকে 2টি খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী, যদিও সাক্ষী রয়েছে 3 জন। একজন সাক্ষী আপনারা জানেন যে 2024 সালের 20 আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি এক পুলিশ সদস্যের ছেলে ইমাম হাসান তাইমকে গুলি করে মারে পুলিশ। এক বন্ধু সেই
ইমাম হোসেন তাইমকে টেনে নেওয়ার চেষ্টা করার পরও কিন্তু সেই বন্ধু বাধ্য হয়ে চলে যান, এবং সেই ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেটা কিন্তু সারা বিশ্বে আলোড়ন তৈরি করে। সেই শহীদ ইমাম হাসান তাইমের ভাই তিনি আজকে এই মামলায় আজকে সাক্ষী দেবেন। তিনি কিভাবে কি ঘটনা ঘটেছিল এবং তার ভাইয়ের যে কত গুলি লেগেছিল সে বিষয়ে তিনি হয়তো আজকে প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষী দেবেন। আরেকজন সাক্ষী দেবেন আরেক শহীদ 5ই আগস্ট আশুলিয়াতে যে 6 জনের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল পুলিশের পিকআপে, সেখানকার যে শহীদ হওয়া একজন আসাবুর, তার বাবাও আজকে এখানে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে সাক্ষী দেবেন। আরেকজন সাক্ষী রাজশাহীর, তিনি প্রত্যক্ষদর্শী, ওই ঘটনা কি ঘটেছিল জুলাই আন্দোলন সেই একজন প্রত্যক্ষদর্শী, তিনিও সাক্ষী দেবেন। এবং ইতিমধ্যে এই মামলার কার্যক্রম শুরু হওয়ার জন্য প্রসিকিউশনের আইনজীবী যারা তারা প্রবেশ করেছেন। রাষ্ট্রনিযুক্ত যে একজন আইনজীবী আছেন আমির হোসেন, তিনিও প্রবেশ করেছেন। এখানে যেহেতু শেখ হাসিনা মামলা ছাড়াও পুরাতন কিছু মামলা আছে, সেই মামলার কার্যক্রম চলছে এবং কিছুক্ষণের মধ্যেই চৌধুরী মামুন, সাবেক আইজিপি, যাকে এখন ট্রাইব্যুনাল হাজতখানায় রাখা হয়েছে, তাকে উপরে নিয়ে যাওয়া হবে এবং হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এই মামলা কার্যক্রম শুরু হবে। তানিয়া, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সর্বশেষ তথ্য। তানিয়া, নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও ট্রাইব্যুনালের কোনো খবর জানবার জন্য আপনার কাছে। দর্শক সহকর্মী শোকের সাথে ছিলেন আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সামনে থেকে। সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসনের কমিটিকে তদন্তের জন্য আরও 3 দিনের সময় দেওয়া হয়েছে। সেই অনুযায়ী 21 আগস্ট প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রবিবার প্রথম দফার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে ব্যর্থ হয় কমিটি। প্রতিবেদন জমা দিতে না পারায় সময় বাড়ানো হয়েছে বলে জানান স্থানীয় জেলা প্রশাসক। জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে কমিটি আবেদন করায় এই সময় দেওয়া হয়। গত বছরের 5 আগস্টের পর থেকে ভয়াবহ লুটপাটের শিকার হয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর, এর পাশের 10 একরের রেলওয়ে ব্যাংকার এবং জাফলং পর্যটন কেন্দ্র। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় শুরুতে রাতে লুট হলেও সম্প্রতি দিনে রাতে সব সময় হয়েছে। ফলে একেবারে পাথরশূন্য হয়ে পড়েছে সাদা পাথর পর্যটন এলাকা, আর খনাখন্দে পরিণত হয় রেলওয়ে ব্যাংকার। বিপুল পরিমাণ পাথর লুট হয়েছে জাফলং থেকেও। এই নিয়ে সারা দেশে সমালোচনা শুরু হলে তড়িঘড়ি করে একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। 3 সদস্যের এই কমিটিতে রাখা হয়, যার ব্যর্থতায় এই লুট সেই কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারকে। এদিকে ভয়াবহ এই লুটের ঘটনায় আজ মন্ত্রণালয় থেকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন হতে পারে। জাকসুর মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হচ্ছে আজ, অথচ এখনও হল ছাড়েনি ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা। এদিকে নির্ধারিত সময়ে হল থেকে বের না হওয়ায় নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সাধারণ শিক্ষার্থীরা বলছেন সুষ্ঠু নির্বাচনের জন্য এটি হতে পারে অন্যতম বাধা। অন্যদিকে ছাত্রত্ব শেষ হলেও আরও কিছুদিন হলে থাকতে চান শিক্ষার্থীরা, যদিও প্রশাসন বলছে এমন হওয়ার কোনো সুযোগ নেই। রায়ান বিন আমিনের তথ্যছবিতে বিস্তারিত। 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। এই উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। কিন্তু এখানে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা। তফসিল ঘোষণা অনুযায়ী ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রত্ব শেষ হওয়া সকল শিক্ষার্থীকে 16ই আগস্টের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেই নির্দেশনা তোয়াক্কা না করেই হলেই রয়েছেন তারা। এরই মধ্যে ছাত্রদলের 2 পক্ষের পদ পদবি নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা। এখন সাধারণ শিক্ষার্থীরা বলছেন এসব কারণে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে শঙ্কা তৈরি হয়েছে। যদি তারা জাকসু নির্বাচনের সময় হল অবস্থান করেন, তাহলে আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে বিঘ্নিত ঘটবে। জাকসু বানচালের একটা পায়তারা হতে পারে। সেই জায়গা থেকে আমাদের মনে হয় যদি হলে অছাত্ররা থাকে এবং তাদেরকে সিট থেকে সরানোর নির্দেশ এসে থাকে আচরণবিধি অনুযায়ী, তবে তাদের সরে যাওয়া উচিত। আমরা আশা রাখছি প্রশাসন তার নিরাপত্তা নিশ্চিতে এবং জাকসুর জন্য একটি সুস্থিতিশীল পরিবেশ নিশ্চিতে জাকসু প্রশাসনকে যা করা দরকার সেই দিকে তারা এগিয়ে যাবে। এদিকে শনিবার রাতে কঠোর অবস্থানে যায় জাবি প্রশাসন। কামাল উদ্দিন হলের প্রায় 15টি কক্ষ থেকে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের বের করে কক্ষ সিলগালা করলে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। তারা আরো কিছুদিন হলে থাকার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন। এরকম 5 দিন 6 দিনের নোটিশ দিয়ে তো কাউরে বের করা যায় না। আগে লিমিটেশন অনুযায়ী আগে 45-46 ব্যাচ আছে, সিরিয়াল আকারে ওনাদের বের করুক। আমরা চাই জাকসু হোক, সাধারণ শিক্ষার্থীরা তাদের যে রাজনৈতিক অধিকার সেটা ফিরে পাক। একটা বড় ভাই যার সম্প্রতি মাস্টার শেষ হয়েছে, সব 47-এর অবস্থান তো
মানে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থাতে এক না। হুট করে সে এখন কোথায় যাবে? যদিও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও নির্বাচন কমিশনাররা মনে করছেন ছাত্রত্ব শেষ হওয়ার সবাই হল থেকে বেরিয়ে যাবে, অন্যথায় প্রশাসন কঠোর অবস্থানে যাবে। যাদের পরীক্ষা সমাপ্ত হয়ে যাবে তারাই কিন্তু মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী হিসেবে বিবেচিত এবং জাকসুর জন্য অনুকূল বা সহায়ক পরিবেশ সৃষ্টির তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকে তারাও স্বেচ্ছায় আশা করি তারাও রুমগুলো ছেড়ে দিবে। আগামী 11ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলের পরিবেশ স্থিতিশীল রাখতে জাবি প্রশাসন কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। শাকিলা শম্পা, 71। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রায়ান বিন আমিন। রায়ান, জানাবেন আমাদেরকে, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত এই জাকসু নির্বাচনের জন্য কতজন মনোনয়নপত্র তুলেছেন এবং কোন কোন পদে আসলে কতজন লড়বেন সে তালিকাও নিশ্চয়ই এরই মধ্যে বিভিন্ন হলগুলো থেকে জানতে পেরেছেন। এর পাশাপাশি একটু জানাবেন, যারা আসলে নির্বাচনে অংশ নিতে চান তারা আসলে নির্বাচনে জয়ী হয়ে ছাত্রদের জন্য আসলে কি ধরনের তাদের পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? তানিয়া, সকাল 10টা থেকে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র তোলার যে সময় সেটি শুরু হয়ে গেছে। তবে বেলা 11টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু একজনও মনোনয়নপত্র তুলেনি, যেটা আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এর বাইরে তবে হল থেকে হয়তো 2-1 জন তুলেছে যে খবরটা আমরা পেয়েছি, তবে সেটি এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত করতে পারিনি। আর তবে 2-1 জন প্রার্থী ইতিমধ্যে এসেছেন, এই যে অস্থায়ী যে কার্যালয় আছে সেই কার্যালয় ঘুরে দেখেছেন এবং তারা ঘোরাফেরা করছেন আশপাশ দিয়ে, কিন্তু এখনো পর্যন্ত কেউ মনোনয়নপত্র তুলেননি। আর ফলে তারা কেউ এখনো পর্যন্ত মনোনয়নপত্র জমাও দেননি। আর আরেকটা বিষয় তো জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তার যে ইস্যুটা, সেটা প্রশাসন বলছে তারা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে আছে এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আর আরেকটা বিষয় যেটা, হলের যে ছাত্র যারা আছেন অর্থাৎ যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে হল থেকে বের করার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু প্রশাসন অব্যাহত রেখেছে। এখানে নির্বাচন কমিশনের বেশ কয়েকজন সদস্য আছেন, আমি দেখতে পাচ্ছি। আমি একটু তাদের সাথে কথা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের যে আজকে থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে, কতজন শিক্ষার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা সম্পর্কে আমাদের একটু জানাবেন। ধন্যবাদ। আমরা আসলে অপেক্ষা করছি, কিন্তু আজকে তো প্রথম দিন, এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী জাকসুর জন্য কোনো মনোনয়নপত্র গ্রহণ করেননি। আমরা আশা করছি যে হয়তো দুপুর বা এর পর থেকে, যেহেতু 2 দিন সময় আছে, শিক্ষার্থীরা আসবেন এবং আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি, সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি যে শিক্ষার্থীরা আসলে আমরা মনোনয়নপত্র বিতরণ করতে পারবো। তানিয়া, শুনছিলেন যে নির্বাচন কমিশন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু পুরোপুরি প্রস্তুত আছে, তারা প্রস্তুতি নিয়ে আছে যে শিক্ষার্থীরা আসা মাত্র, যারা ক্যান্ডিডেট আছেন জাকসুর বিভিন্ন পদে যারা লড়বেন তারা আসা মাত্রই তারা এখান থেকে মনোনয়নপত্র নিতে পারবেন এবং আগামীকাল, আজকে এবং আগামীকালে 2 দিন মনোনয়নপত্র সংগ্রহের সময় এবং এর মধ্যে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার পরে চূড়ান্ত যে ভোটার তালিকা, চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হবে এবং আগামী 11 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ধন্যবাদ রায়ান বিন আমিন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে, কতজন শিক্ষার্থী শেষ পর্যন্ত তুললেন এই নির্বাচনের ফর্ম সেটি জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ বিকেল 4টা পর্যন্ত। ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য প্রার্থীরা মনোনয়নপত্র তুলতে পারবেন। এ পর্যন্ত ডাকসুতে 124 জন ও হল সংসদের 200 জনের বেশি প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। 6 দিনে ডাকসু নির্বাচনের জন্য এখন পর্যন্ত 124 জন মনোনয়নপত্র তুলেছেন। তাদের মধ্যে ভিপি পদে 18 জন, জিএস পদে 2 জন, এজিএস পদে 4 জন, সম্পাদক পদে 44 জন এবং সদস্য পদে 55 জন। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন 38 জন। আর হল সংসদের এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 2 শতাধিক প্রার্থী। এদিকে গতকাল পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন বাদে আর কোনো ছাত্র সংগঠন ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে তাদের প্যানেল ঘোষণা করেনি। রোববার 63 জন ডাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে 4 জন, সাধারণ সম্পাদক পদে 1 জন, এজিএস পদে 3 জন, সম্পাদক পদে 23 জন ও সদস্য পদে 32 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর হল সংসদে নির্বাচনের জন্য রবিবার 12টি হলে 108 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ডাকসু ও হল সংসদ নির্বাচনে আরও 2টি নতুন ভোট কেন্দ্র যুক্ত করা হয়েছে।
দীর্ঘ 5.5 মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আর এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত 2 দিনের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারের প্রতি কেজিতে সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত দাম কমেছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা আশা করছেন আমদানির ধারা অব্যাহত থাকলে দাম আরও কমবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে। বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। রবিবার সন্ধ্যা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে 5টি ট্রাকে 149 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে। এছাড়া 4.5 মাস পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রবিবার এ বন্দর দিয়ে 2টি ট্রাকে 50 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পেঁয়াজ ভারতের বিহার ও নাসিক থেকে প্রতি টন $250 আমদানি করা হয়েছে, যা কেজিতে পড়েছে 55 টাকার কিছু বেশি। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সামিউল আরিফ। আরিফ, বলবেন আমাদেরকে, সেটি হচ্ছে যে ভারত থেকে যেহেতু এই পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, বাজারে পেঁয়াজের আমরা বলছিলাম যে দাম কমা শুরু করেছে, কমে আসলে কত হয়েছে এবং এই পেঁয়াজ আমদানি আসলে সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে কিনা, কি বলছে বন্দর কর্তৃপক্ষ? তানিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে দেশের বাজারে বেশ কিছুদিন থেকে পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি হয়, সরকারের পক্ষ থেকে পেঁয়াজ আমদানি অনুমতি দেওয়া হয়। এরপর থেকে হিলি স্থল বন্দর দিয়ে গতকালকে থেকে কিন্তু পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে পেঁয়াজ আমদানি শুরু হওয়ার খবরেই কিন্তু স্থানীয় যে বাজার রয়েছে এই বাজারে কিন্তু পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। প্রতি কেজি পেঁয়াজের দাম কমছে 10 টাকা কেজি। আমি যদি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে গত কয়েকদিন আর 2 দিন আগে হিলি স্থল বন্দর যে স্থানীয় বাজার রয়েছে এই বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছিল দেশি জাতীয় পেঁয়াজটি 65 টাকা কেজি, 75 টাকা কেজি দরে। সেই পেঁয়াজ কিন্তু গতকালকে এবং আজকে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে। এবং ভারত থেকে যে পেঁয়াজটি আমদানি করা হয়েছে সেই পেঁয়াজটি কিন্তু স্থানীয় খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। তবে একটি বিষয় হচ্ছে তানিয়া যে আসলে হিলি স্থল বন্দরে পেঁয়াজ আমদানি হলো, আমদানিকারকদের কিছু দাবি রয়েছে। সেটি হচ্ছে যে আসলে প্রতি আমদানিকারককে কিন্তু 30 টনের বেশি আমদানির অনুমতি দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে। তাদের দাবি যে যদি আমদানিকারকদেরকে চাহিদা মতো আমদানির অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে আমদানিটা বাড়বে, সেক্ষেত্রে দেশের বাজারে কিন্তু পেঁয়াজের দামটা সহনীয় পর্যায়ে আসবে। তারা যেটি বলছেন যে আসলে যদি সরকার বাজার নিয়ন্ত্রণ করতে চায় সেক্ষেত্রে বাজারে ভারত থেকে যে পেঁয়াজ গুলো আমদানি করতেছেন তারা সেক্ষেত্রে তাদের ইচ্ছা চাহিদা মতন যদি আমদানির অনুমতি দেয় আমদানি করে দেশের বাজারে কমবে বলে তারা মনে করতেছেন। তানিয়া, সামিউল আরিফ আমাদের সাথে যুক্ত হয়ে পেঁয়াজের বাজারে সর্বশেষ খবরাখবর জানানোর জন্য। দর্শক সহকর্মী, আমাদের সাথে সামিউল আরিফ ছিলেন এতক্ষণ হিলি স্থলবন্দর দিয়ে যে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে তার খবরাখবর নিয়ে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।